আপনি কি অসুস্থ? ইরফান ছোট্ট করে বলে। হুম। মায়েরা তার গলার ইরফানের স্লাইড করা হাত বা হাতে ধরে ফেলে। মিনমিন করে বলে। ইরফান মায়েরার মুখপানে চোখ বুলিয়ে কণ্ঠে বিরক্তি ঢেলে বলে, শাড়ি পরেছো কেন স্টুপিড? মায়েরা আবারও মিনমিন করে বলে। আপনার আম্মুই তো বলল। ইরফান শুষ্ক ঢোক গিলে মায়েরার পেট জড়িয়ে উঁচু করে ধরে বেডের কাছে নিয়ে আসে। বেডের পাশে দাঁড়িয়ে বাম পা মাটিতে রেখেই ডান পা বেডের উপর রাখে। এরপর মায়েরাকে তার ডান পায়ের উড়োতে বসিয়ে দেয়। মায়েরা মৃদু চেঁচিয়ে দু হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে কাপা কণ্ঠে বলেন, নামানামায় পড়ে যাব। ইরফান শান্ত চোখে মায়েরার মুখপানে চায়। ডান হাতে মায়েরার কোমর জড়িয়ে বাম হাতে মায়েরার সামনে আসা চুলগুলো পিছনে নিয়ে যায়। দৃষ্টি মায়েরার গলার নিচে তিলটায় নিবদ্ধ। মায়েরা ইরফানের দৃষ্টি এলোমেলো দৃষ্টি ফেলে কাপা কণ্ঠে কিছু বলতে চায়, আপনি বলতে পারে না। ইরফান তার আগেই মায়েরার গলায় মুখ গুজে দিয়েছে। মায়েরার শরীরে ঝাঁকি দিয়ে ওঠে। ইরফানের পায়ের উপর ঝুলিয়ে বসা দু হাতে ইরফানের জড়িয়ে ধরা গলায় হাতের বাঁধন ঢিল হয় আপনা আপনি। পড়ে যেতে নিলে ইরফান দু হাতে শক্ত করে মায়েরার কোমর জড়িয়ে ধরে। লম্বা শ্বাস টানে। মায়েরা কেঁপে ওঠে। ইরফান মুখ নামিয়ে মায়েরার তিলটার উপর তার শুষ্ক ঠোঁটজোড়া রেখে বিড়বিড়িয়ে বলে, মাই বার্ড ফ্লাওয়ার। মায়েরা ইরফানকে ঠেলে সরাতে চায়। ইরফান বোধহয় বিরক্ত হলো। তিলটার উপর বেশ অনেকটা শক্তি খাটিয়ে দাঁত বসায়। মায়েরা মৃদু আর্তনাদ করে ওঠে। ইরফান ছেটে দেয়, তবে মুখ তোলে না। সেভাবেই বেশ কিছুক্ষণ থেকে ছোট একটা শব্দহীন চুমু এঁকে দেয় ক্ষতস্থানে। মায়েরা বোধহয় বুঝল হৃৎপিণ্ড লাফিয়ে বেরিয়ে আসবে বোধহয় মেয়েটার। ইরফান মাথা তুলে তাকায় মায়েরার মুখপানে। মায়েরা মাথা নিচু করে চোখ বুজে। ইরফান গম্ভীর গলায় বলে, শাড়ি পরে আমায় অসুস্থ বানিয়ে বলো আমি অসুস্থ কিনা স্টুপিড গার্ল। ইরফানের কথা মেয়েটার মাথার উপর দিয়ে গেল। সে শাড়ি পরলে এই লোক অসুস্থ হবে কেন? কি অদ্ভুত যুক্তিহীন কথাবার্তা। ইরফান মায়রাকে মেঝেতে দাঁড় করিয়ে দেয়। মায়রা পড়ে যেতে নিলে ইরফান আগলে নেয় মায়রাকে। ঠোঁট বাঁকায় সামান্য। বা হাতে মায়রাকে নিজের সাথে আঁকড়ে ধরে ডান হাতে কামড় দেয়া স্থান স্পর্শ করে। এইটুকুতেই কেমন লাল হয়ে গিয়েছে। ইরফান সূক্ষ্ম হাসল। মৃদুস্বরে বলে, ইটস এ পানিশমেন্ট ফর ইউ। আরও ইচ্ছা আছে শাড়ি পরার? মায়েরা ইরফানের থেকে দূরে সরে দাঁড়ায়। মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে থাকে। এলোমেলো শাড়ি পরিহিত মায়েরাকে দেখে ইরফান বারবার ঢোক গিলে কপালে দু আঙ্গুলের সাহায্যে স্লাইড করে বিরক্তির নিঃশ্বাস ফেলে। অতঃপর মায়েরার পানে চেয়ে গম্ভীর গলায় বলে, শাড়ি তুমি খুলবে না আমি খুলবো? মায়েরা মাথা নিচু করে মিনমিন করে বলে। আপনি যান। ইরফান মায়েরার দিকে এগিয়ে এসে গম্ভীর স্বরে বলে, নো, আই থিঙ্ক তুমি আমার দেওয়া পানিশমেন্ট লাইক করেছো, তাই এখনো দাঁড়িয়ে আছো। এম আই রাইট? কথাটা বলে মায়েরার দিকে আরেকটু এগিয়ে গেলে মায়েরার দু হাত ইরফানের পেটে রেখে ঠেলে দেয়। মিনমিন করে বলে ওঠে, খুলছি তো শাড়ি, আপনি যান প্লিজ। ইরফান গম্ভীর গলায় বলে। নো। মায়েরা বুঝলো এই লোক যাবে না, তাকে ওয়াশরুমেই যেতে হবে। কি আর করার। ভাবনার মাঝে ইরফান গম্ভীর গলায় বলে, 5 মিনিটস টাইম, চেঞ্জ করো ফাস্ট। কথাটা বলে বেলকনিতে চলে যায়। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। দৌড়ে গিয়ে ব্যালকনির দরজা আটকে দেয় এপাশ থেকে। এরপর দরজা ঘেঁষে দাঁড়িয়ে থম মেরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। ডান হাতে ইরফানের কামড় দেওয়া স্থানে হাত দিলে ব্যথা পায়। কেঁপে ওঠে কেমন। ঢোক গিলে নিজেকে শান্ত করে। একটা কালো জামা বের করে ফটাফট শাড়ি পাল্টে জামা পরে নেয় মায়েরা। এর মাঝে খুক খুক করে বেশ কয়েকবার কাশলো। ওপাশ থেকে ইরফান রেগে বলে, স্টুপিড, ওপেন দ্য ডোর। মায়েরা ঢোক গিলে ওড়না ছাড়াই দৌড়ে দরজা খুলতে গিয়ে আবারও পিছিয়ে আসে। ওড়না খুঁজতে থাকে বাট খুঁজে পায় না। মুখটা অসহায় হয়ে আছে। ইরফানের ওপাশে ইরফান বিরক্ত হয়। মায়েরা উপায় না পেয়ে শাড়ি গায়ের উপর জড়িয়ে দ্রুত দরজা খুলে দেয়। ইরফান রেগে বলে, হোয়াটস ইউর প্রবলেম স্টুপিড? মায়েরা দুপা পিছিয়ে গিয়ে আমতা আমতা করে বলে, সরি। ইরফান দেখলেও মায়েরা নিজের গায়ে শাড়ি পেঁচিয়ে রেখেছে। বিরক্ত হলো। একে শাড়ি খুলতে বলল, আবারও সে শাড়ি পেঁচিয়ে রেখেছে। ইরফান মায়েরার কাছে ঘেঁষে দাঁড়িয়ে শাড়ি নিয়ে টান দিতে নিলে মায়েরা উকি করে। ইরফান ভ্রু কুচকে তাকায়। মায়েরা অনবরত কাশতে থাকে। ইরফান হতবম্ব হয়ে যায়। মায়েরার গাল দু হাতে ধরে মায়েরার মুখপানে তাকালে দেখলো কাশতে কাশতে মেয়েরার চোখ মুখ কেমন লাল হয়ে গিয়েছে। ইরফান বিচলিত কণ্ঠে বলে, কি প্রবলেম হচ্ছে তোমার? মায়েরা
মায়েরা ঠেলে ইরফানকে সরিয়ে দিতে চায়। কোনো রকমে হাঁসফাঁস করতে করতে বলে, আপনি সিগারেট খেয়েছেন? আমার বমি আসছে। উহ! ইরফানের মনে পড়ল মায়েরার অ্যাজমার প্রবলেমের কথা। অনুতপ্ত স্বরে বলে, সরি লিটল গার্ল। মায়েরা ইরফানের কথা শুনলই না। তার বমি আসছে। এই লোক মনে হয় সিগারেট গায়ে মাখিয়ে নিয়ে আসছে। হঠাৎই হাঁসফাঁস করতে করতেই রেগে বলে, সরবেন আপনি? দেখছেন না আমার বমি পাচ্ছে? এসব ছাইপাশ খেয়ে ঘেঁষাঘেঁষি করছেন কেন? উফ! ইরফান ভ্রু কুঁচকালো। অ্যাজমা থাকলে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, এই মেয়ের বমি পাচ্ছে কেন? মায়েরা চেঁচানোই রেগে বলে। স্টুপিড গার্ল, আমায় রাগ দেখালে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মায়েরা আবারও উকি করতে নিলে ইরফান মুহূর্তে নরম গলায় বলে, সরি সরি, কোথায় কষ্ট হচ্ছে তোমার? মায়েরা চোখ তুলে তাকায় ইরফানের দিকে। এ লোকের গা ভর্তি সিগারেট। ইরফান কিছু একটা ভেবে নিজেই মায়েরা থেকে খানিকটা দূরে সরে গায়ের কোট খুলে ছুঁড়ে ফেলল। এরপর দ্রুত হাত চালিয়ে শার্টের বোতামগুলো খুলে শার্ট ছুঁড়ে মারল। এরপর মায়েরার গাল ধরে মৃদুস্বরে বলে, এখনো প্রবলেম হচ্ছে? মায়েরার নাড়ি ভুড়ি সব উল্টে হাসছে। কি জঘন্য গন্ধ! ইরফানকে ধাক্কা দিলে ইরফান মায়েরাকে টেনে ধরে। চিন্তিত কণ্ঠে বলে, কি প্রবলেম হচ্ছে তোমার? টেল মি স্টুপিড। মায়েরা মুখ চেপে কাশে। কোনো রকমে বলে, ছাড়ুন, আমার বমি আসছে, বাথরুমে যাব আমি। ইরফান দ্রুত মায়েরাকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে গিয়ে বেসিনের সামনে দাঁড় করিয়ে দেয়। মায়েরা কয়েক সেকেন্ডের মাঝে গল গল করে বমি করে দেয়। পিছু দাঁড়িয়ে ইরফান দেখলেও মায়েরা বমি করছে। ভীষণ চিন্তিত হয় ছেলেটা। মায়েরাকে আগলে ধরলে মায়েরা ছ্যাত করে ওঠে, কিন্তু শরীর দুর্বল, এর জন্য নিজেকে ছাড়াতে পারল না। মায়েরার কান্না পাচ্ছে। এমন উকি আসলে কি যে অসহ্য লাগে। ইরফান ডান হাত বাড়িয়ে মায়েরার মুখ মুছে দেয়। মায়েরা ঘাড় বাঁকিয়ে দুর্বল কণ্ঠে বলে, কি করছেন? ইরফান কিছু বলল না। ট্যাপ ছেড়ে নিজের হাত ধুয়ে মায়েরার মুখে পানি দিয়ে দেয়। মায়েরা ইরফানকে আটকে নিজেই বেসিনে ভালোভাবে মুখ ধুয়ে নিল। এখন একটু ভালো লাগছে। উকি করলে বেশি খারাপ লাগে। ইরফানকে ঠেলে সরাতে চায় নিজে থেকে। ইরফান বিরক্ত হয়ে বলে, কি প্রবলেম? রাগিও না আমায়। মায়েরা বিরক্ত হয়ে বলে, আমি ব্রাশ করব, সরুন। ইরফান ভ্রুকুচকে বলে। নো। ইরফানের মুখ থেকে আবারও সিগারেটের গন্ধে মায়েরা দু হাতে তার মুখ চেপে ধরে। ইরফান ভ্রু কুচকালো। নিজের উপরই বিরক্ত লাগলো। এ বাচ্চার উপরও বিরক্ত লাগলো। সে কি এমন খেয়েছে? মানুষ বিষ খেয়েও এমন করে না। এই স্টুপিড সিগারেটের গন্ধে যেমন করছে। বেসিনের উপর চোখ বুলিয়ে মাউথ ওয়াশ খুঁজল। না পেয়ে বিরক্ত হয়ে বলে, মাউথ ওয়াশ নেই তোমার? মায়েরা তার মুখ চেপে বোকা চোখে ইরফানের দিকে চেয়ে থাকে। ইরফান বিরক্ত হয়ে মায়েরাকে ছেড়ে মায়েরার ছোট ব্রাশ তুলে নেয় হাতে। মায়েরা ভ্রু কুচকে চেয়ে আছে। ইরফান মায়েরার ব্রাশে পেস্ট লাগিয়ে নিজের মুখে নিলে মায়েরা চেঁচিয়ে ওঠে। আল্লাহ, এটা আমার ব্রাশ। কথাটা বলে ইরফানের হাত ধরে টানলে ইরফান মায়েরাকে বা হাতে চেপে ধরে দ্রুত মুখ থেকে গন্ধ বের করার জন্য কোনো রকমে একটু ব্রাশ করে মুখ ধুয়ে নেয়। মায়েরা চোখ বড় বড় করে চেয়ে আছে। ইরফান মুখ ধুয়ে মায়েরার দিকে তাকালে মায়েরার দৃষ্টি দেখে বলে, হোয়াট? মায়েরা অবুঝ গলায় বলে, ওটা আমার ব্রাশ ছিল। সো হোয়াট? মায়েরা কি বলবে বুঝতে পারছে না। ইরফান মায়েরাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ঠান্ডা গলায় বলে, সিগারেটের স্মেল সহ্য করতে শিখো। মায়েরা মুখ কুঁচকে বলে, পারবো না। ইয়া! ইরফান মায়েরার দিকে শান্ত চোখে তাকায়। মায়েরা ঢোক গিলে। সে সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না বলে এটাও তার দোষ হয়ে গেল। ইরফান মায়েরার ভেজা ঠোঁট জোড়ায় দৃষ্টি নিবদ্ধ করে মৃদু স্বরে বলে, ইটস ওকে, মাউথ ওয়াশ করে নেব। মায়েরা বোগা চোখে ইরফানের দিকে চেয়ে থাকে। ইরফানের মুখ তার মুখের দিকে এগিয়ে আসতে দেখে মায়েরা দ্রুত দু হাতে তার মুখ চেপে ধরে। ইরফান বিরক্তি চোখে মায়েরার চোখের দিকে তাকালো। বিরক্তির নিঃশ্বাস ফেলে ধমকে বলে, সারা জীবন স্টুপিডই থাকবে? ইরফানের ধমক খেয়ে মায়েরা কেঁপে ওঠে। পিটপিট করে ইরফানের দিকে চেয়ে থাকে। ইরফান মায়েরাকে ছেড়ে ওয়াশরুম থেকে বেরিয়ে যায়। ইরফান বেরিয়ে গেলে মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। একটাই ব্রাশ ছিল তার। ব্রাশ করে বেসিনের মধ্যে ফেলে চলে গেল। কি অদ্ভুত! মায়েরা ভালোভাবে মুখ ধুয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো ইরফান দাঁড়িয়ে ফোনে কথা বলছে। একটু পর কল কেটে দ্রুত শার্ট আর কোট গায়ে জড়ালো আবারও। মায়েরা এক কোনায় দাঁড়িয়ে চুপচাপ দেখলো ইরফানকে। ইরফান রেডি হয়ে দ্রুত ডোর খুলে বাইরে এক পা রেখেও আবার পিছু এসে বলে, এই ঘর থেকে এক পা বাইরে রাখলে পা কেটে ফেলবো। কথাটা বলে ঘর থেকে বেরিয়ে বাইরে থেকে দরজা লক করে দেয়। মায়েরা অসহায় মুখে বন্ধ দরজার দিকে চেয়ে থাকে। সে ভেবেছিল এই লোকটা চলে গেলেই সে দৌড় দেবে। ছাদে অনেক সুন্দর করে সাজিয়েছে। মায়েরা বিকেলে একবার গিয়েছিল, ওখানে সবাই মেহেদি দিবে, সেও দিবে, কিন্তু কিভাবে? তাকে তো বন্দি করে রেখে গেল।
কোথাও যাচ্ছিস? সাহেলের কথায় ইরফান দাঁড়িয়ে গেল, পিছু ফিরে তাকালো না। সাহেল নিজেই ইরফানের সামনে দাঁড়িয়ে হেসে বলে, এতক্ষণ কি করলি? তোর বউয়ের ঘরে ওকে তো মানিস না। ইরফান বিরক্ত হয়ে বলে। ইটস মাই পার্সোনাল ম্যাটার। সাহেল হেসে বলল। আমার ওকে ভালো লেগেছে। ইরফান রেগে সাহেলের কলার চেপে ধরে। সাহেল ইরফানের থেকে নিজের কলার ছাড়িয়ে নেয়, ময়লা ঝাড়ার মতো কয়েকবার ঝেড়ে বলে, কি যেন নাম? ও হ্যাঁ, মায়রা। হাউ কিউট। অন্তরার চেয়েও ভয়ঙ্কর সুন্দরী। এই জন্যই তো এত ফাস্ট পা পিছলে পড়লি। ইরফান শক্ত চোখে সাহেলের দিকে চেয়ে আছে। সাহেল বাঁকা হেসে বলে, আফসোস মায়রা সুন্দরী। আর বলতে পারে না। ইরফান ডান হাতে মুষ্টিবদ্ধ করে জোরে সোরে এক ঘুষি মেরে দেয় সাহেলের নাক বরাবর। সাহেল কয়েক পা পিছিয়ে যায়। ইরফানের দিকে তেড়ে আসলে শুদ্ধ দৌড়ে এসে সাহেলকে টেনে ধরে। সাহেল রেগে শুদ্ধকে ধাক্কা দিয়ে বলে, আমাকে আটকাস কেন? ওকে আটকাতে পারিস না? শুদ্ধ ইরফানের দিকে তাকায় একবার, আবার সাহেলের দিকে, চিন্তিত কণ্ঠে বলে, মারামারি করছিস কেন তোরা? সাহেল ডান পাশে থুতু ফেলে ইরফানের দিকে চেয়ে বলে, মায়রাকে আমার লাগবে। শুধু ভ্রু কুচকে তাকালো। ইরফান আবারও তেড়ে আসতে নিলে শুদ্ধ ইরফানকে জাপটে ধরে বলে, রাগাচ্ছে তোকে? থাম থাম, মারামারি করিস না। ইরফান রাগান্বিত স্বরে বলে, জাস্ট আর একবার আমার ওয়াইফের নামে উচ্চারণ করলে ওর জবান কেটে কুকুরকে খাওয়াবো। কথাটা বলে শুদ্ধকে ধাক্কা দিয়ে গট পায়ে বাড়ির ভেতরে চলে যায়। বাইরে আর বের হলো না। শুদ্ধ স্বস্তির নিঃশ্বাস ফেলে সাহেলের পাশে দাঁড়িয়ে বলে, রাগাচ্ছিস ভালো কথা, মারামারিতে গেলে কেন? সাহেল রেগে বলে, আমি ওকে রাগাইনি। যা বলছি কাট কাট বলছি। আমার মায়রাকে চাই, মানে চাই। শুদ্ধ কেমন করে যেন তাকালো সাহেলের দিকে, অবাক হয়ে বলে, তুই তো ভালোবাসিস। সাহেল নির্দ্বিধায় বলে, মায়রাকে দেখে ওকে আর ভালো লাগছে না। ইটস সিম্পল। শুদ্ধ কি বলবে খুঁজে পেল না। এভাবে ভালোবাসা যায়? কই, সে তো ফারাকে প্রায় 4 বছর আগে থেকেই ভালোবেসে আসছে। কখনো তো মনে হয়নি অন্য কাউকে ফারা থেকে বেশি সুন্দর, বরং ফারাকে ভিন্ন সময় ভিন্ন রকম সুন্দরভাবে আবিষ্কার করেছে। সুন্দর ভাবনার মাঝে সাহেল বাঁকা হেসে বলে, ইরফানের স্বভাব আমার জিনিসে ভাগ বসানো। এই বাড়ি এসে মায়রাকে আমি পছন্দ করলাম। এখন শুনছি এটা ওর বউ। সে যাই হোক, ইরফান মন থেকে মেনেছে মায়রাকে। এই জন্যই এখন ওই মেয়েকে আমার চাই, বাস। শুদ্ধ অবাক হয়ে বলে, ইরফানের সাথে পারবি না? ফালতু ঝামেলা করিস না, আমি ফান করছিলাম, খুব ভালো করে জানিস। সাহেল গা টানা দিয়ে বলে, বাট আমি ফান করিনি, না তো করছি। শুদ্ধ রেগে বলে, তুই ইচ্ছে করে ঝামেলা করতে চাইছিস। সাহেল হেসে বলে, ইরফানের সাথে তোর বন্ধুত্বের সম্পর্ক, আমায় নয়। আমার সাথে নিজেকে গুলিয়ে ফেলেছিস কেন? শুদ্ধ রেগে সাহেলকে ধাক্কা দিয়ে বলে, তোর প্রবলেম কি? ভাইয়ের বউয়ের দিকে নজর দেওয়া, এসব কি ধরনের স্বভাব? সাহেল শুদ্ধর চেয়েও জোরে ধাক্কা দেয় শুদ্ধকে, অতঃপর শক্ত গলায় বলে, ও যখন আমার ভালোবাসার দিকে নজর দিয়েছিল তখন তোর এসব নীতিকথা কোথায় গিয়েছিল? শুদ্ধ বিরক্ত হয়, মেজাজ খারাপ হচ্ছে তার। বিরক্ত হয়ে বাড়ির ভেতরে যেতে যেতে বলে, ভালোবাসা কি সেটাই তো বুঝিস না। ভালো মানুষ হওয়া আগে, তাহলে অন্যকে দোষারোপ করার স্বভাবটা যাবে। সাহেল ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে রইল। ইরফান মায়রার ঘরের দরজা খুলে ভেতরে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মায়রা বেডের ওপর মন খারাপ করেই বসেছিল। ইরফানকে দেখে দ্রুত বেড থেকে নেমে দাঁড়ায়। ইরফান শক্ত চোখে তাকিয়ে আছে মায়রার দিকে। সাহেলের সামনে শাড়ি পরেছিল ভাবতেই রাখ মাথা চারা দিয়ে উঠছে। মায়রা ঢোক গিলে, ভালো মানুষ বের হয়ে গেল তো, এত রেগে ফিরল কেন? মায়রা ভীত স্বরে বলে, আপনার কি হয়ে? কথাটা শেষ করার আগে ইরফান ঝড়ের বেগে মায়রার গাল চেপে ধরে। রাগান্বিত স্বরে বলে, কেন শাড়ি পরলি বল? এই বল, অন্যদিন পড়তে পারিসনি, আজ কেন পরলি? মায়রা ভীষণ ভয় পায় ইরফানকে দেখে। ইরফান মায়রার ভীত মুখপানে তাকায়, নীরবে চেয়ে থাকে কিছুক্ষণ, নিজেকে শান্ত করার চেষ্টা করে। মায়রাকে ছেড়ে কয়েকবার শ্বাস নেয়। রাগে দরজায় একটা লাথি বসায়। মায়রা কেঁপে ওঠে। ইরফান গায়ের কোট খুলে ছুঁড়ে ফেলল। মায়রাকে বা হাতে ঠেলে সরিয়ে দিয়ে গটগট পায়ে ওয়াশরুমে যায়। মায়রা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারছে না আসলে সে কি করেছে। দরজার ওপাশে রিয়ার কণ্ঠ পায়। রিয়া বারবার করাঘাত করে মায়রাকে ডাকছে। মায়রা ধীর পায়ে গিয়ে দরজা খুলে দিলে রিয়া হেসে একটি শাড়ি এগিয়ে দিয়ে বলে, ভাবি, এই শাড়িটা পরে ছাদে আসো, মেহেদি দিব সবাই মিলে। তাড়াতাড়ি আসো কিন্তু।
মায়েরা রিয়ার হাতের শাড়ি নিয়ে জোরপূর্বক হাসলো। রিয়া শাড়িটা দিয়েই দৌড় দিল। তাদেরও রেডি হতে হবে। মায়েরা শাড়ির দিকে চেয়ে আছে। ইরফান একটু আগেও তো শাড়ি পরা নিয়ে ভীষণ রেগে গিয়েছে। ভাবনার মাঝে পেছন থেকে ইরফান গম্ভীর গলায় বলে, ওখানে কি করছো? মায়েরা দ্রুত পিছু ফিরে তাকায়। ইরফানের মাথার চুল ভেজা, চুপচুপে হয়ে আছে। চুল বেয়ে টপ টপ করে ঘাড়ে পানি পড়ছে, চোখ মুখ ভেজা। মায়েরা ঢোক গিলে আমতা আমতা করে বলে, আপনি মাথা মুছছেন না কেন? ইরফান মায়েরার হাতে থাকা শাড়ির দিকে তাকায়। এগিয়ে এসে ঠান্ডা গলায় বলে, শাড়ি পরতে চাও? মায়েরার ভীত চোখে তাকায়। আপনা আপনি গলায় হাত চলে যায়। ঢোক গিলে দ্রুত মাথা দুদিকে নাড়িয়ে বলে, না না না, চাই না। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, গুড গার্ল। ইরফান। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আমি ছাদে যেতে চাই। ইরফান রেগে তাকায়। মায়েরা ঢোক গিলে মিনমিন করে বলে, ছাদে সবাই মেহেদি দেবে, আমি যেতে চাই প্লিজ। ইরফান গম্ভীর গলায় বলে। নো। মায়েরার কান্না পায়। হাতের শাড়িটার দিকে তাকালো। সবাই একরকম শাড়ি পরবে বলেই দিয়ে গিয়েছে রিয়াপু। মায়েরা জানে সে তো পরবে না শাড়ি, তবুও লোকটা তাকে ছাদেও যেতে দিবে না ভেবেই কান্না পায়। এভাবে বন্দি করে রাখছে কেন? সে একটু হাসলেও এই লোকটা সহ্য হয় না। ভেজা চোখে চেয়ে রইল। আমি ইনায়া আপুদের কাছে যেতে চাই, হাতে মেহেদি দিতে চাই। ইরফান ধমকে বলে। এক কথা বারবার বললে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো, স্টুপিড। মায়েরা ছলো ছলো দৃষ্টিতে তাকায় ইরফানের পানে। হাতের শাড়ি ছুঁড়ে ফেলে বেডের উপর পা তুলে হাঁটুতে মাথা গুজে বসে পড়ে। ইরফান ভ্রু কুচকে চেয়ে আছে মায়েরার দিকে। নিচে পড়ে থাকা শাড়ির দিকে তাকালো। তাকে কি এই পুচকে রাগ দেখালো? ভেবেই তার রাগ হলো। কিছু বলতে গিয়ে থেমে যায়। মায়েরার ফোপানোর আওয়াজ পেয়ে একটু দমলো। কিছু একটা ভেবে মায়েরার পাশে দাঁড়িয়ে তার ফোন এগিয়ে দিয়ে বলে, তুমি চাইলে গেম খেলতে পারো। মায়েরা মাথা তুলে তাকায়। এটুকু সময় কেঁদেছে অনেক। ইরফানের বাড়িয়ে রাখা ফোনের দিকে চেয়ে রেগে বলে, আপনাকে আমার 5 বছরের বাচ্চা মনে হয়? কথাটা বলে ইরফানের ফোন নিয়ে ছুঁড়ে ফেলে। ইরফান হতবম্ব, অবাক হয়ে মেঝেতে পড়ে থাকা তার ফোনের দিকে তাকায়। মায়েরা নিচেও ঢোক গিলে কি করে ফেললো এটা? আজ তাকে কে বাঁচাতে আসবে ভেবেই গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। মায়েরা ঢোক গিলে কান্না মাখা চোখে ইরফানের দিকে তাকায়। ইরফান শক্ত চোখে মায়েরার দিকে চেয়ে আছে। মেয়েটার মুখ জুড়ে ভীতি জমা হয়। ইরফান মায়েরার মুখাবয়বে দৃষ্টি বুলায়। মায়েরা মেঝেতে পড়ে থাকা ফোনের দিকে তাকায়। ফোনের কোনো পার্ট খুলে যায়নি। মায়েরা ইরফানের পাশ কেটে ধীর পায়ে মেঝে থেকে ফোনটা তুলে নেয় হাতে। ইরফান চুপচাপ দেখছে মায়েরার কর্মকাণ্ড। মায়েরা ভয়ে ভয়ে ইরফানের সামনে এসে দাঁড়ায়। কাপা হাতে ফোনটা বাড়িয়ে দিয়ে কাপা কাপা কণ্ঠে বলে, সরি। ইরফান নীরবে চেয়ে আছে মায়েরার কাপা হাতের দিকে। কিছু না বলে চুপ করে মায়েরার হাত থেকে ফোনটা নিয়ে বেডের উপর রাখে। মায়েরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ইরফান গম্ভীর গলায় বলে, ইটস ভ্যালুলেস, সো ডোন্ট প্যানিক। মায়েরা কিছু বলে না। ইরফান আবারও বলে, ভয় পাও আবার তাকেই রাগ দেখাও, ইন্টারেস্টিং। মায়েরা উসখুস করে। ইরফান ঠোঁট ভাকিয়ে বলে, ঘুমাও। মায়েরা মাথা তুলে তাকায়। মিনমিন করে বলে, একবার ছাদে যাই প্লিজ। ইরফান হঠাৎই মায়েরাকে সাপটে নিয়ে বিছানায় শুয়ে পড়ে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়, ছটফট করে বলে, কি করবেন? ছাড়ুন আমায়। ইরফান দু হাতে মায়েরাকে তার সাথে চেপে ধরে। তার দু পায়ের মাঝে মায়েরার দুপা রেখে মায়েরার গলায় মুখ গুজে দেয়। মায়েরা কেঁপে ওঠে। ইরফানের ভেজা মাথা থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। মায়েরা বলতে গেলে ইরফানের নিচে পড়ে আছে। ইরফান মৃদুস্বরে বলে, ইউনো, আজ সারাদিন ভীষণ ছোটাছুটি করেছি। আই নিড টু স্লিপ, ডোন্ট ডিস্টার্ব মি। মায়েরা ঢোক গিলে চোখ বুজে নেয়। ইরফান দীর্ঘশ্বাস টানে। মায়েরা শরীর শিরশির করে ওঠে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে চুপ করে চোখ বুঝল। মজার ব্যাপার, ঘুমানোর কথা ইরফানের, ঘুমিয়েছে মায়েরা। ভারী নিঃশ্বাস ইরফানের গলায় গিয়ে ধাক্কা খায়। ইরফান মায়েরাকে ছেড়ে দেয়। মায়েরার মুখ চোখে তার মাথার পানি ছিটে ফোটা ডান হাতে মুছে দিল। কিছু একটা ভেবে ঠোঁট বাঁকিয়ে মৃদু হাসে। গলার নিচে কামড়ের জায়গাটা চেক করে হাসি দীর্ঘ হয়। বিড়বিড় করে, মাই বার্ড ফ্লাওয়ার, বাট ইউ আর এ ভেরি স্টুপিড গার্ল, আই ডোন্ট লাইক ইউ। কথাটা বলে মুখ নামিয়ে গলার নিচে তিলের উপর শব্দ করে একটা চুমু আঁকে। এরপর মায়েরাকে ছেড়ে উঠে দাঁড়ায়। বেডের উপর থেকে তার ফোন নিয়ে অন করে দেখলো গ্লাস ফেটেছে। ইরফান আর চোখে মায়েরার দিকে তাকায়। গম্ভীর মুখে মায়েরার দিকে চেয়ে থাকে কিছুক্ষণ। এরপর গায়ে শার্ট জড়িয়ে মায়েরাকে কোলে তুলে নেয়। তারপর নির্দ্বিধায় ঘর থেকে বেরিয়ে আসে। ড্রয়িং রুমে সবাই বসে গল্প করছিল। ইরফানের কোলে মায়েরাকে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। সবাই কথা হারিয়ে চুপ হয়ে রইল।
ইরফানের বড় ফুপি, ছোট ফুপি, মামি, মামা, কাকি, কাকা, ইরফানের বাবা মা সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। শুধুমাত্র ইরফানের খালা ঝাপসা চোখে চেয়ে রইল। তার মেয়েটা যে ভালো নেই। রুমা নেওয়াজ এগিয়ে এসে বললেন, মায়েরাকে কোথায় নিয়ে যাচ্ছ? ইরফান সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলে। আমার ঘরে। তারেক নেওয়াজ মৃদু হেসে বলে। কয়দিনের জন্য? ইরফান মায়েরার ঘুমন্ত মুখপানে চেয়ে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হেসে বলে, লাইফ টাইম। ইরফানের কথায় সবাই হেসে ফেলল। ইরফান পাত্তা দিল না। দ্রুত পায়ে সিঁড়ির ধাপগুলো পেরিয়ে তার ঘরের দিকে এগোয়। ছাদ থেকে সাহেল নেমে আসে। ইরফানের কোলে মায়রাকে দেখে ভ্রু কুঁচকে বলে, ওকে কোথায় নিয়ে যাচ্ছিস? ইরফান কোনো উত্তর করল না। তার ঘরে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল। সাহেল বিরক্ত চোখে ইরফানের ঘরের দিকে চেয়ে রইল। ইরফান মায়রাকে তার বেডে শুয়ে উঠতে নেয়। মায়রা ঘুমের ঘোরে ইরফানের গলা জড়িয়ে ধরে। কি যেন বিড়বিড় করে। ইরফান বোঝার চেষ্টা করলেও বুঝতেও পারল। খবিশ লোক আমায় পছন্দ করে না। ইরফান ভ্রু কুঁচকে মায়রার দিকে চেয়ে সেও মায়রার পাশে শুয়ে পড়ল। মায়রাকে টেনে নিল তার দিকে। অতঃপর গম্ভীর গলায় বলে, ইউ আর রাইট। আই ডোন্ট লাইক ইউ, স্টুপিড গার্ল। কিছুক্ষণ পর পকেট থেকে ফোন বের করে শুদ্ধকে কল করে। ওপাশ থেকে শুদ্ধ হেসে বলে, কোন রুমে? ইরফান ভ্রু কুঁচকে বলে, আমার রুমে। তুই মেহেদি পড়বি? ছি ছি, অনেক জঘন্য লাগবে, বিশ্বাস কর। ইরফান বিরক্ত হয়। শুদ্ধ আবারও হেসে বলে, পাঠালাম না, তোকে মেহেদি দিলে ভালো লাগবে না। ইরফান রেগে বলে, একটা মেয়েকে পাঠা ফার্স্ট। বলেই কল কেটে দেয়। কিছুক্ষণ পর দরজায় কেউ নক করলে ইরফান গিয়ে দরজা খুলে দেয়। অপরিচিত এক মেয়েকে দেখে সাইড দিলে মেয়েটি ভেতরে আসলে ইরফান দরজা লাগিয়ে দেয়। মেয়েটি টক সাইডে দাঁড়িয়ে জিজ্ঞেস করে। ইরফান ভ্রুকুচকে বলে, বেডে শুয়ে আছে। মেয়েটি এগিয়ে গিয়ে দেখলো মায়রা ঘুমিয়ে। একটু ঝুঁকে মায়রাকে ডাকতে নিলে ইরফান শক্ত গলায় বলে, স্টপ। মেয়েটি ইরফানের দিকে তাকিয়ে অবাক হয়ে বলে। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, সো হোয়াট, এভাবেই দিয়ে দিতে হবে। মেয়েটি মাথা নেড়ে বলল। এরপর মেয়েটি মায়রার পাশে বসে মেহেদি দেওয়া স্টার্ট করে। ইরফান একটা চেয়ার টেনে বসে তীক্ষ্ণ চোখে মায়রার হাতের দিকে চেয়ে রইল। মায়রা ঘুমের মাঝে নড়ে চড়ে হাত নাড়ায়। মেয়েটা বিরক্ত হয় ভীষণ। এভাবে মেহেদি দেয়া যায়? অর্ধেকও হয়নি, অথচ এই সময়ে পুরো 2 হাত ভরে মেহেদি দেওয়া হয়ে যেত। কিছু বলতেও পারছে না। একবার বলেছিল ডাক দেওয়ার কথা। এই ছেলে তাকে ধমকে চুপ করিয়ে রেখেছে। মেয়েটা কপাল চাপড়ায়। এ কোথায় এসে ফেসে গেল আল্লাহ। ইরফান মেয়েটিকে থেমে যেতে দেখে বলে, হোয়াট হ্যাপেন্ড? মেয়েটি থতমত খেয়ে বলে, বিড়বিড় করে। মায়ের মুখের দিকে তাকালো। মেয়েটা খুব সুন্দর, কিন্তু কোন দেশের রানী সেটাই জানতে ইচ্ছে করল মেয়েটার। উফ, ভীষণ বিরক্ত সে এভাবে মেহেদি দিতে দিতে। এক পর্যায়ে এক হাতের মেহেদি দেওয়া কমপ্লিট করে মেয়েটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। আরেকটা হাতে দিয়ে দিতে হবে ভেবে মেয়েটার হাত পা ছড়িয়ে শুয়ে পড়তে ইচ্ছে করল। ইরফান বসা থেকে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, ইউ ক্যান গো নাও। মেয়েটাই আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো মনে মনে নেচে ওঠে। এই জীবনে মেহেদি দিয়ে দিতে এত বিরক্ত লাগেনি, কারণ কখনো কোনো ঘুমন্ত নারীকে দিয়ে দিতে হয়নি। দ্রুত বেড থেকে নেমে মেয়েটি বেরিয়ে যেতে নিলে ইরফান গম্ভীর স্বরে বলে, আমার একটা মেহেদি লাগবে। মেয়েটি পিছু ফিরে ইরফানের দিকে তাকায়। মায়রাকে দিয়ে দেয়া হাতের মেহেদিটাই ইরফানের দিকে বাড়িয়ে দিলে ইরফান নিঃশব্দে মেহেদি নিয়ে নেয় মেয়েটির থেকে। মেয়েটি বেরিয়ে গেলে ইরফান দরজা আটকে মায়রার পাশে বসে। এরপর মায়রার ডান হাত তীক্ষ্ণ চোখে পরখ করে, হাতে মেহেদি তুলে নেয়। খুব মনোযোগ সহকারে মায়রার ডান হাতে মেহেদি দেওয়া স্টার্ট করে। কিছুক্ষণ পর মায়রা ঘুমের মাঝে ইরফানের দিকে হেলে বা হাতে তুলে ঠাস করে একদম ইরফানের বুকে ফেলে। ইরফান ভ্রু কুঁচকে তাকালো। হাতের মেহেদি রেখে মায়রার হাত তার বুক থেকে সরালো। মায়রার হাত চেক করে দেখলো হালকা ছড়িয়ে গিয়েছে। মাথা নিচু করে তার বুকে তাকালো। ফর্সা বুকের মাঝ বরাবর অনেকটা মেহেদি লেগে গিয়েছে। ইরফান মায়রার বাম হাতে ধরে বসে থাকলো। শুকিয়ে গেলে ডান হাতে দিয়ে দেয়। এভাবে হাতের উল্টো পিঠেও দিয়ে দেয়, বাম হাতের উল্টো পিঠে দিয়ে দেয়। পরদিন মায়রা ঘুম থেকে উঠে সর্বপ্রথম অবাক হয়েছে ইরফানের ঘরে নিজেকে আবিষ্কার করে। এরপর 2 হাত ভর্তি মেহেদি দেখে মেয়েটা আরও অবাক হয়। ইরফানকে খুঁজে পায় না। ইনায়াকে জিজ্ঞেস করলে বলে, মেহেদি ডিজাইনার এক আপু এসে আমার হাতে দিয়ে গিয়েছিল। কিন্তু মায়রার 3 পাশে একরকম আর বাম হাতের তলায় অন্যরকম লাগে মেহেদি দেওয়ার ধরন। একজনই দিলে এখন এমন তফাৎ হবে কেন? যদিও সবগুলোর খুব সুন্দর হয়েছে।
মায়েরা ভীষণ খুশি, ভেবেছিল মেহেদি দিতে পারবে না, কিন্তু লোকটা অতটাও খারাপ না, ভালোই। কিন্তু তার ঘর থেকে এই ঘরে কেন এনেছে তাকে? খুঁজেও পায় না লোকটাকে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে। মায়েরা আজ সারা দিন মোটামুটি ইনায়াদের সাথেই ছিল, একদম শান্তিতে ছিল। ইরফানকে একবারের জন্যও দেখেনি, থাকলে নিশ্চয়ই তাকে আবারও বন্দি করে রাখতো। মায়েরা জামা পরে ইনায়ের ঘরে যাচ্ছিল, তখন ইরফানের ছোট ফুপি মায়েরার সামনে এসে দাঁড়ায়, মিষ্টি হেসে বলে, আম্মু, তুমি শাড়ি পরোনি যে? মায়েরা ঢোক গিলল। শাড়ি পরলে ইরফান যদি হঠাৎ চলে আসে আর তার সাথে উল্টোপাল্টা শুরু করে দেয়? মৃদু হেসে বলে, ফুপি, জামাটাই ভালো লাগছে। পাশ থেকে ইরফানের কাকিয়ে দাঁড়িয়ে বলে, এটা কেমন কথা? এমনিতেও বিয়ের পর মেয়েরা শাড়ি পরে, এই মেয়ে তো দেখি শুধু জামাই পরে থাকে। এখন একটা অনুষ্ঠানে সবাই শাড়ি পরেছে, তবুও পরছে না। ইরফানের ছোট ফুপি তার ভাইয়ের বউকে চুপ করিয়ে বলল, তুমি শাড়ি পরতে পারো না? মায়েরা ইরফানের কাকির কথায় মাথা নিচু করেছিল, ফুপির কথায় মাথা তুলে বলে, জি পারি। তাহলে শাড়ি পরে এসো, যাও। মায়েরা উপায় না পেয়ে সম্মতি জানিয়ে তার ঘরে গিয়ে হলুদ শাড়ি পরে নেয়। এরপর ঘর থেকে বেরিয়ে ইনায়ের ঘরে না গিয়ে একেবারে ছাদে যায়। ছাদেই সবাই আছে। মায়েরার মনটা ফুরফুরে লাগছে, সবার মতো একরকম শাড়ি পরতে পেরেছে ভেবে। ছাদে গিয়ে দেখলেও ইনায়াকে স্টেজের মাঝখানে বসিয়ে চারপাশে তার কাজিনরা ঘিরে রেখেছে। মায়েরা স্বভাবসুলভ এক দৌড়ে গিয়ে ডাকে, ইনায়া আপু। ইনায়া হেসে হাত বাড়িয়ে বলে, এই মাইরা, তুমি আমার থেকে দূরে দূরে থাকছো কেন? আজ ঘুমানোর আগ পর্যন্ত আমার পাশ থেকে নড়াচড়া করলে খবর আছে তোমার। রিয়া হেসে বলে, ভাবি, তোমার জামাই আজ শাড়ি পরতে দিল? মায়েরা আমতা আমতা করে বলে। সে নেই। মিশকা মায়েরাকে পাশ দিক থেকে জড়িয়ে ধরে বলে, পুতুলের মতো বউ তো, তাই আমাদের নিরামিষ ভাই তার বউকে লুকিয়ে রাখতে চায়। তামান্না বলে ওঠে, আসলে আমাদের নিরামিষ ভাইয়ের মাঝে তো আমিষ নেই, আর মেয়েরা কি আর নিরামিষ বরকে চায়? তাই ভাইয়া ভয় পায় কোনো আমিষ মানুষ যদি তার পুতুলের মতো বউকে নিয়ে ভেগে যায়। তামান্নার কথায় সবাই জোরে হাসলো। ইনায়া বলে ওঠে, আপু, তোমরা ভাই চুপ কর, আমার বোনটার লজ্জা দিও না তো। মায়েরা অসহায় মুখ করে ইনায়ের দিকে চেয়ে রইল। রিয়া মায়েরার অপর পাশে দাঁড়িয়ে বলে, তোমার হিজাব পরাটা না অনেক সুন্দর হয় ভাবি, কালকে আমাকে তুমি হিজাব বেঁধে দিবা, ওকে? মায়েরা মৃদু হেসে বলে। আচ্ছা আপু। মিশকা মায়েরার হাত উল্টো পাল্টে দেখে বলে, তোমার দুই হাতে দুই রকম করে মেহেদি দেয়া কেন? তুমি ঘরে বসে একা একা দিয়েছিলে নাকি? মায়েরা মিনমিন করে বলে, আমি তো ঘুমিয়েছিলাম, জানি না, তাছাড়া আমি মেহেদি দিতে পারি না। তামান্না বলে ওঠে, আরে ইরফান ভাইয়ের তো আর্টের হাত ভালো, ভাই দিয়ে দিয়েছে হয়তো। সবাই মাথা নাড়ল, হতে পারে। মায়েরা অবাক হয়ে তার হাতের দিকে চেয়ে থাকে। ওই লোক দিয়ে দিয়েছে, কিভাবে সম্ভব? ভাবনার মাঝে ইনায়া বলে ওঠে, আরে তোমরা ভুল ভাবছো, ভাইয়া জীবনও দিয়ে দিবেন। এই বিরক্তিকর কাজ ভাইয়া বসে বসে করবে, তোমাদের এই মনে হয়? ইনার কথাও ফেলে দেওয়ার মতো না। মায়েরা জাহারাকে না দেখে বলে, জাহারা আপু কোথায়? মিশকা বলে ওঠে, অনেক ডেকেছি, আসে না। কি যে হয়েছে, বিরক্ত লেগে গিয়েছে আমার। ইনায়া আর মায়েরা কিছু বলল না। মন খারাপ হয় তাদের জাহারার জন্য। হঠাৎই কোথা থেকে যেন রাতুল আর শিহাব এসে দাঁড়ায়। রাতুল বলে, গাইস, তোমরা কি করছো? সবাই চিল্লিয়ে বলে ওঠে। রাতুল পাত্তা না দিয়ে একটা চেয়ারে আয়েশ করে বসে বলে, ইরফান ভাইয়ের বউ, আমাদের ভাবি, একখান গান শোনাও তো। মায়েরা বিব্রত বোধ করে, সাথে সাথেই বলে ওঠে, আমি তো গান পারি না। রাতুল চেঁচিয়ে বলে, ডাহা মিথ্যা কথা, সবাই গান পারে। বাথরুম সিঙ্গার হলেও সবার মাঝেই সিঙ্গারের প্রতিভা আছে। তামান্না বলে ওঠে, ভাইয়া, তাহলে আপনিই একটা গান শোনান, পাশেই তো মাইক আছে। রাতুল ভাব নিয়ে উঠে দাঁড়ালো, শিহাবের কাঁধে হাত রেখে বলে, তোরা সবাই মুগ্ধতার ঠেলায় অজ্ঞান হয়ে যাবি আমার গান শুনে, তাই আমার খুব চিন্তা হচ্ছে। সবাই একসাথে বলে উঠল। মিশকা মুখ বাঁকিয়ে বলে, মুগ্ধতার ঠেলায় অজ্ঞান হব না, বলুন আপনার জঘন্য ভয়েস টোনে অজ্ঞান হব। রাতুল চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে, জগরুইটটা মাইয়া। মিশকা রেগে তাকায় রাতুলের দিকে। রাতুল পাত্তা দিল না। মায়েরা হেসে বলে, বাথরুমের সিঙ্গার হয়ে গান গাইলেও প্রবলেম নেই ভাইয়া, আমরা সব হজম করার ক্ষমতা রাখি। রাতুল শার্টের কলার তুলে যেতে যেতে বলে, নতুন ভাবির আবদার ফেললাম না। গাইস, তোমরা সবাই প্রস্তুত হয়ে যাও।